গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের 3 সলোমনস মাইন্স পর্ব 9। উঠে দাঁড়ালো উম্বুপা। তার রাজসিক চেহারায় কখনো এরকম অভিব্যক্তি চোখে পড়েনি আমার। বিদঘুটে রকমের হাসি দিয়ে রাইফেলটা আমার দিকে এগিয়ে দিল সে। এই যে এটা এখানে প্রভুদের প্রভু, গভীর ভক্তির সাথে বলে উঠল উম্বাপা। রাইফেলটা চাওয়ার ঠিক আগেই আমার চোখে পড়েছিল ছোট একটা ক্লিপস ফিঙ্গার বা দক্ষিণ আফ্রিকার ছোট জাতের হরিণ। আমার কাছ থেকে 70 গজ দূরে একটা পাথরের সামনে দাঁড়িয়ে আছে, আর আমিও সুযোগটা নিলাম গুলি চালানোর জন্য। ওই দূরের হরিণটা দেখতে পাচ্ছ? এখন বলো, কোনো নারীর গর্ভে জন্ম নেওয়া কোনো মানুষের পক্ষে কি সম্ভব স্রেফ শব্দ দিয়ে ওটাকে হত্যা করা? এটা কোনোভাবেই সম্ভব নয় প্রভু, জবাব দিল আদিবাসী মুরব্বী। কিন্তু আমি ওটাকে এভাবেই হত্যা করব, শান্ত কণ্ঠে বললাম। হাসল মুরব্বী। আমার প্রভু ওটা কিছুতেই করতে পারবেন না, বলল সে। রাইফেলটা তুলে তাক করলাম হরিণটার দিকে। প্রাণীটা একেবারেই ছোট, আর এটা শিকার করতে ব্যর্থ হলে যে কেউ অজুহাত দাঁড় করাতে পারে। কিন্তু আমি জানি এখানে কোনোভাবেই ব্যর্থ হওয়া চলবে না। গভীরভাবে শ্বাস নিলাম, ধীরে ধীরে চাপ দিচ্ছি ট্রিগারে। হরিণটা এখনো পাথরের মতো স্থিরভাবে দাঁড়িয়ে আছে সেখানে। বুম! ধপাস! ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো শূন্যে লাফিয়ে উঠল হরিণটা। তারপর সাথে সাথেই ধপাস করে মাটিতে পড়ল। জায়গাতেই মারা গেছে প্রাণীটা। আমাদের দলের ভেতর আতঙ্কিত একটা গর্জন উঠল। তোমাদের মাংসের দরকার হলে, শীতল কণ্ঠে বললাম, ওই হরিণটাকে নিয়ে আসতে পারো। বয়স্ক লোকটা তার এক লোকের উদ্দেশ্যে হাত দিয়ে ইশারা করল, আর লোকটার দল থেকে বিচ্ছিন্ন হয়ে এগিয়ে গেল হরিণটার দিকে। খানিক পরেই ফিরে এলো মৃত হরিণটাকে সাথে নিয়ে। সন্তুষ্টির সাথে খেয়াল করলাম হরিণটার কাঁধের ঠিক পেছনে আঘাত হেনেছে আমার বুলেট। হতভাগ্য প্রাণীকে ঘিরে দাঁড়ালো আদিবাসী দলটা। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে বুলেট তৈরি ছিদ্রতার দিকে। দেখতেই পাচ্ছ, বললাম আমি বাগাড়ম্বর করিনি। কেউই জবাব দিল না আমার কথায়। আমার ক্ষমতার ব্যাপারে যদি এখনো তোমাদের সন্দেহ থাকে, বলতে লাগলাম, তাহলে তোমাদের মধ্যে কেউ একজন ওই হরিণ নিহত হওয়ার জায়গায় গিয়ে দাঁড়াও, যাতে তাকেও আমি এই হরিণটার অবস্থা করতে পারি। তবে তাদের কেউই এই ব্যাপারে আগ্রহী বলে মনে হলো না। অবশেষে কথা বলে উঠল রাজার ছেলে সয়। এটা ভালো বলেছেন। আমার পিতব্য হয়তো ওখানে গিয়ে দাঁড়াতে পারে। এটা স্রেফ একটা ছোট হরিণ, জাদুর নল যেটাকে হত্যা করতে পেরেছে। নিশ্চিতভাবে এটা কোনো মানুষকে খুন করতে পারবে না। ভাইপোর পরামর্শটা মোটেও মনে ধরেনি পিতব্যের। মনে হলো কথাটা শুনে মনে মনে ব্যথিত হয়েছে সে। মোটেও তার দরকার নেই, শরীরে চিৎকার করে উঠল রাজকুমারের পিতব্য। আমার এই বুড়ো চোখে অনেক কিছুই দেখেছি। এটা সত্যিকারের জাদু। চলো বরং রাজার কাছে হাজির করি। যদি কেউ এই জাদুর ব্যাপারে সন্দেহ পোষণ করে, তবে সেই ওই পাথরের চাতালে গিয়ে দাঁড়া প্রমাণ নেওয়ার জন্য। এই জাদুর নল হয়তো তার সাথে বাতজিত করতে চাইবে। ঝড়বেগে এই মতের বিপক্ষে অবস্থান নিল সবাই। এই চমৎকার জাদু আমাদের উপর প্রয়োগ করে অযথা নষ্ট করবেন না প্রভু, বলে উঠল একজন। আমরা এমনিতেই এই জাদুর ব্যাপারে সন্তুষ্ট। আমাদের লোকেরা সবাই মিলেও এরকম জাদু দেখাতে পারবে না। একদম ঠিক, বলে উঠল মুরব্বী আদিবাসী। স্বস্তির ছাপ লোকটার কণ্ঠে। এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। শুনো, নক্ষত্রের সন্তানেরা, জলজলে চোখ আর পুণ্য পুণ্য জন্মানো দাঁতওয়ালা দেবতারা, যারা বজ্রের মতো গর্জন করে দূর থেকে কাউকে হত্যা করতে পারেন, আমি ইনফাডোস, এক সময়কার রাজা ফাকার পুত্র, আর এই তরুণ হচ্ছে ক্রাগা।
ক্রাগ মানে তো ফাঁসি দেওয়া। এই শয়তানের বাচ্চা আরেকটু হলে তো ফাঁসিতে ঝুলিয়ে দিত আমাদের, বিড়বিড় করে বললেন গুড। ক্রাগা মহান তোয়ালার পুত্র, যে টোয়ালা এক মহান রাজা, হাজার স্ত্রীর স্বামী, পুকুয়ানাদের প্রভু ও নেতা, এই রাজপথের রক্ষক, শত্রুদের কাছে মূর্তিমান আতঙ্ক, কালো জাদুর অধীশ্বর, সহস্র যোদ্ধার সমরনায়ক তোয়ালা, একচোখী অন্ধকারের রাজা, ভয়ঙ্করের প্রতিভু। বেশ, অবজ্ঞার সুরে বললাম আমি, আমাদের তাহলে টোয়ালার কাছেই নিয়ে চলো। আমরা নিচু শ্রেণীর লোকজন আর নাবালকদের সঙ্গে আলাপ করা পছন্দ করি না। সেটাই বরং ভালো প্রভু, বলল মুরব্বী। আমরা আপনাকে রাজার কাছেই নিয়ে যাই, তবে পথ খুব দীর্ঘ। আমরা রাজার অবস্থান থেকে 3 দিনের দূরত্বে শিকার করছি। দয়া করে মহামান্য প্রভুরা ধৈর্য ধরুন, আমরা আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাব। সেটাই ভালো, দায়সারাভাবে বললাম। সময়ের কোনো অভাব নেই আমাদের হাতে, কারণ মরার কোনো চিন্তা নেই আমাদের। আমরা তৈরি, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। তবে একটা কথা, ইনফাডোস, আর তোমাকেও বলছি ক্রাগা, সাবধান, কোনো রকম চালাকির চেষ্টা করো না। চেষ্টা করো না কোনো ফাঁদ পাতা, কারণ তোমাদের ওই নশ্বর মস্তিষ্কে কোনো বাজে চিন্তা গজানোর সাথে সাথেই আমরা টের পেয়ে যাব, আর ভয়ঙ্কর প্রতিশোধ নেব। ওই স্বচ্ছ চোখ থেকে ঠিকরে পড়া আলোর অধিকারী, পানাঙ্গার শরীর ঢাকা দেবতা, যার অর্ধেক চেহারা লোমহীন, ক্যাপ্টেন গুড, তিনি তোমাদের অভিশাপ দিয়ে ভস্ম করে দিবেন। আর রাজ্যের ভিতর দিয়ে যাওয়ার সময় তার জাদুর দাঁত দিয়ে তোমাদের স্ত্রী সন্তানদের চিবিয়ে খাবেন। জাদুর নল এত জোরে তোমাদের সঙ্গে কথা বলবে যে শস্য চারা চালুনিতে পরিণত হবে তোমরা। সুতরাং সাবধান। এই দীর্ঘ দৈব অভিশাপের আদৌ প্রয়োজন ছিল না, কারণ আদিবাসীরা ইতিমধ্যে আমাদের ক্ষমতার ব্যাপারে ইহাল আর হতবিহব্য। মুরব্বী লোকটা গভীর শ্রদ্ধার সঙ্গে কুর্নিশ করল, সেই সাথে বিড়বড় করে উচ্চারণ করল, কুমকুম। পরবর্তীতে জেনেছিলাম এটা তাদের রাজকীয় অভিবাদন, অনেকটা জুলুদের বায়াতের মতো বিষয়। সেই সাথে ঘুরে তার অনুসারীদের উদ্দেশ্যে নির্দেশনা দিল। প্রায় সাথে সাথেই আদিবাসীরা আমাদের মালসামান তুলে নিল বয়ে নেওয়ার জন্য। বাদ থাকলো আমাদের বন্দুকগুলো, যেগুলো কোনোভাবেই তাদের হাতে দেওয়া যাবে না। এমনকি তারা গুডের পোশাকও তুলে নিল বয়ে নেওয়ার জন্য। পাঠকদের নিশ্চয়ই স্মরণে আছে, গুড ওগুলো নিখুঁতভাবে ভাঁজ করে পাশে রেখেছিলেন পরে পরার জন্য। নিজের ইজ্জত বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে পোশাকের দিকে ঝাঁপ দিলেন গুড। উঁচু তর্কাতর্কি শুরু হলো ওখানেই। আমার স্বচ্ছ চোখ আর গলানো দাঁতের প্রভু, কোনোভাবেই ওগুলো স্পর্শ করবেন না, বলল মুরব্বী আদিবাসী। অবশ্যই তার দাস ওগুলো বই নিয়ে যাবে। কিন্তু আমি ওগুলো পড়তে চাই, গর্জে উঠলেন গু, কণ্ঠস্বর বিচলিত। অম্বুপা কথাটা তর্জমা করে শোনাল আদিবাসীদের। মোটেও না আমার প্রভু, বলল ইনফাডোস। আমার প্রভু কি তার এই সুন্দর দুটো সাদা পা ঢেকে রাখবেন? সত্যি কথা বলতে লোকটার ত্বক ছিল কালো রঙের, আর গোড়ের ত্বক অসাধারণ রকমের সাদা। এটা দেখা থেকে তার ভৃত্যদের বঞ্চিত করবেন? আমরা কি কোনোভাবে প্রভুকে রুষ্ট করার কারণ ঘটিয়েছি? দম ফাটানো হাসির উপক্রম হলো আমার, কারণ ইতিমধ্যে তার পোশাক নিয়ে রওনা দিয়েছে এক ভৃত্য। জাহান্নামে যাক সব, গর্জে উঠলেন গুড। ওই কালো শয়তানগুলো আমার প্যান্ট নিয়ে গেছে। দেখুন গুড, বলতে লাগলেন সারহিন্দ, আপনি এই আজব দেশে বিশেষ একটা চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন, আর আপনাকে এই বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রাখতে হবে। আপনার পক্ষে হয়তো আর প্যান্ট পরা সম্ভব হবে না। এখানে আপনাকে ফ্লানেলের শার্ট, বুট আর আইগ্লাস পরেই থাকতে হবে। ঠিক তাই, বললাম আমি। আর মুখের একপাশে খোঁচা খোঁচা দাড়ি এবং অন্য পাশে মসৃণভাবে কামানো। আপনি যদি এর কোনোটা পাল্টানোর প্রয়াস করেন, তবে তারা আমাদেরকে প্রতারক সাব্যস্ত করবে। আপনার এই অবস্থার জন্য অত্যন্ত মর্মাহত হলেও আপনাকে এটা অবশ্যই অব্যাহত রাখতে হবে। একবার যদি তারা আমাদের ফাঁকি ধরতে পারে, তবে এক কানাকড়িও মূল্য থাকবে না আমাদের জীবনের। আপনারা কি আসলেই এমনটা ভাবছেন? বিষণ্ণ কণ্ঠে বললেন গুড।
আমি নিশ্চিতভাবে এটাই বিশ্বাস করি। আপনার চমৎকার দুটো সাদা পা এবং আপনার আইগ্লাস এখন আমাদের তুরুপের তাস। স্যার হেনরি যেমনটা বলেছেন, আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলতে হবে। ভাগ্যকে ধন্যবাদ দিন যে বুর্জোরা ব্যবহার করতে পারছে, আর পরিবেশটাও উষ্ণ। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন গুড, কোনো মন্তব্য করলেন না। তবে এই পরিস্থিতির সাথে অভ্যস্ত হতে এক পক্ষকাল সময় লাগলো ক্যাপ্টেনের। কুকুয়ানা ল্যান্ডে প্রবেশ। সেদিন পুরোটা অপরাহ্ন সেই রাজসিক পথ ধরে চলার উপর থাকলাম। পথটা লাগাতার এগিয়েছে উত্তর পশ্চিম বরাবর। ইনফাডোস আর ক্রাগাও হাঁটছে আমাদের সাথে সাথে, যদিও তাদের অনুসারীরা 100 কদম আগে আগে মার্চ করছে। ইনফাডোস অবশেষে জিজ্ঞাসা করলাম, এ রাস্তা কে বানিয়েছে? এই রাস্তা তৈরি করাই ছিল মাই লর্ড, সে প্রাচীনকালে। কেউই জানে না কিভাবে আর কখন এটা তৈরি হয়েছে। এমনকি সেই জ্ঞানী রমণী গাগুল, যে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে আছে, তারও এটা অজানা। এটা স্মরণ করার তুলনায় আমরা একেবারেই অর্বাচীন। এখন কারো পক্ষে এমন রাস্তা তৈরি করা সম্ভব নয়। তবে রাজা এ রাস্তার উপরে কোনো ঘাস জন্মাতে দেন না। যে গুহাগুলো আমরা পেরিয়ে এসেছি, সেই গুহাগুলোর দেওয়ালের লেখাগুলো কারা লিখেছে? মিশনীয় ঘরানার খোদাইগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলাম ইনফাডোসকে। হে আমার প্রভু, যারা এই রাস্তা তৈরি করেছেন তারাও এই লিপিগুলো লিখে গেছেন। আমরা জানি না কারা সেই লোক। কুকুয়ানারা এই অঞ্চলে কবে এসেছে? প্রভু, এই জাতি ঝড়ের মতো 10,000 চাঁদ আগে এখানে হাজির হয়েছিল দুর্দয় দিগন্ত পেরিয়ে। উত্তর দিক থেকে ইশারা করে বলল ইনফাডোস। তারা আর বেশি ভ্রমণ করতে পারেনি। আমাদের পিতৃপুরুষদের এমন নির্দেশই দিয়েছিল সেই প্রাচীন কণ্ঠ, যা নেমে এসেছিল আমাদের কাছে। এমনটাই বলে থাকে গাগুল, সে বিজ্ঞ নারী, গন্ধশোকা জাদুকর। কারণ এই বিস্তীর্ণ পর্বতমালায় এই জায়গাটাকে ঘিরে রেখেছে। তুষার ছাওয়া পাহাড় চূড়াগুলোর দিকে ইশারা করে বলল রাজার ভাই। আর এই অঞ্চলটাও ভালো ছিল। সুতরাং আমাদের সংখ্যা বালুর সৈকতের মতো। আর রাজা তোয়ালা যখন তার সেনাবাহিনীকে তলব করেন, তখন তাদের নিশানে পুরা দিগন্ত ছেয়ে যায়। এই রাজ্যটা যদি পাহাড় দিয়েই ঘেরা থাকে, তাহলে এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করার মতো আর কে আছে? না প্রভু, এই রাজ্য ওইখানে উন্মুক্ত। আবারও উত্তর দিকে ইশারা দিয়ে বলল ইনফাডোস। আর অজানা কোনো দেশ থেকে আসা যোদ্ধারা মাঝে মাঝেই আমাদের উপর হামলে পড়ে, আর আমরা তাদের খুন করি। সেই যুদ্ধের পর থেকে এটা তৃতীয় প্রজন্ম। হাজার হাজার লোক সেই যুদ্ধে নিহত হয়েছিল, কিন্তু আমাদের যারা পরাভূত করার কথা ভেবেছিল, আমরা তাদের ধ্বংস করে দিয়েছি। সুতরাং এরপর থেকে আর কোনো যুদ্ধ হয়নি। তোমাদের যুদ্ধরা যুদ্ধ করতে না পেরে নিশ্চয়ই বিরক্ত হয়ে পড়েছিল। প্রভু, আরেকটা যুদ্ধ হয়েছিল। সেই অনুপ্রবেশকারীদের ধ্বংস করার পরপরই সে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তবে সেটা ছিল গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে কামড়াকামড়ি। সেটা কি রকম? শুনুন প্রভু রাজা, আমার সৎ ভাইকে জন্ম দেওয়ার ক্ষণে সেই নারী আরও এক ভাইকে জন্ম দিয়েছিল। আমাদের সমাজে যমজ ভাইকে বাঁচিয়ে রাখা হয় না প্রভু। দুর্বল শিশুটিকে অবশ্যই মরতে হয়, কিন্তু রাজমাতা দুর্বল শিশুটিকে লুকিয়ে ফেলেছিল, কারণ এই বাচ্চাটার উপর তার তীব্র আকর্ষণ ছিল। আর সেই শিশুটি মহান রাজা টোয়ালা, আমি তার ছোট ভাই, আরেক মায়ের পেটে জন্ম নেওয়া। তাই প্রভু, কাফা, আমাদের পিতা যখন মারা যায়, আমরা তখন যৌবনে প্রবেশ করেছি। আমার ভাই ইমাটোকে মৃত রাজার স্থলাভিষিক্ত করা হয়, আর সে সময় রাজত্ব করে এবং তার প্রিয় স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান লাভ করে। বাচ্চাটার বয়স যখন 3 বছর, সে মহান যুদ্ধের ঠিক পরপর, যে সময়টায় মানুষ চাষাবাদ করতে পারেনি, তখন এক দুর্ভিক্ষ আঘাত হানে এই রাজ্যে। ক্ষুধার্ত সিংহের মতো লোকেরা সুযোগ খুঁজছিল তাদেরও ওপর ক্ষোভ উগরে দেওয়ার জন্য। আর তখনই সেই গাগুল, সেই জ্ঞানী আর ভয়ঙ্কর নারী
যার কোনো মৃত্যু নেই। সে লোকদের কাছে ঘোষণা করেছিল, রাজা ইমাটো মোটেও কোনো রাজা নয়। আর সেই সময় ইমাটো আহত হয়ে তার কুটিরে পড়েছিল, চলাফেরায় অক্ষম। এরপর গাগুল কুটির থেকে বের করে আনে আমার সৎ ভাই এবং রাজার যমজ ভাই টোয়ালাকে, যাকে সে জন্মের পর থেকেই লুকিয়ে রেখেছিল পাহাড়ি গুহায়, এবং তার মোচা খুলে কোমরে থাকা পবিত্র সাপের কুণ্ডলীর ছাপটা দেখালো কুকুয়ানাবাসীদের, যা জ্যৈষ্ঠ রাজপুত্রের জন্মের সময় ছাঁচ হিসেবে দেওয়া হয়। গাগুল চিৎকার করে বলতে লাগলো, এই নাও তোমাদের আসল রাজা, যাকে আমি আজ পর্যন্ত বেঁচিয়ে রেখেছি। আর অনাহারে কাতর কুকিয়ানবাসীরা সত্য আর যুক্তি মতো করে এটাকে মেনে নাও। কুকিয়ানাবাসীরা সত্য আর যুক্তি অপেক্ষা করে রীতিমতো উন্মত্ত হয়ে পড়ল, চিৎকার করতে লাগলো আসল রাজা বলে। কিন্তু আমি জানি এটা মোটেও সত্য নয়, কারণ আমার ভাই ইমাটোই ছিল যমজদের মধ্যে বড় এবং আইনসম্মত রাজা। গলযোগ তখন চরম অসুস্থ হওয়া সত্ত্বেও স্ত্রীর হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলো ইমাটো, তার সাথে বাচ্চা ছেলে ইগোনিসি। এখানে এত গোলমাল কিসের? জিজ্ঞেস করলো ইমাটো। কেন আসল রাজা বলে চিৎকার করছো তোমরা? তখন টোয়ালা তার আপন ভাই, একইখানে একই মায়ের পেটে জন্ম নেওয়া ভাই, ছুটে এসে চুলের মুঠি ধরল রাজার, হাতে ছুরি দিয়ে আঘাত করল আহত রাজার হৃৎপিণ্ডে। আর উন্মত্ত জনতা, সে অস্থিরমতি জনতা, যারা সর্বদা নবীন সূর্যের উপাসনার ভক্ত, তারা হাততালি দিয়ে চিৎকার করতে লাগলো, টোয়ালাই আসল রাজা। এখন আমরা জানি টোয়ালাই আমাদের আসল রাজা। আর রাজার ইমাটোর স্ত্রী আর ছেলে ইগনিসর কি হলো? তাদের কি টোয়ালা হত্যা করল? না প্রভু, রানী যখন দেখল তার রাজা নিহত, সে তার ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। দুদিন পরে সেই রানী একটা ক্রালে হাজির হয়েছিল, চরম ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু কেউই তাকে এক ফোঁটা দুধ বা কোনো খাবার দেয়নি। যেহেতু তার স্বামী নিহত হয়েছে, সুতরাং কেউই হতভাগ্যদের প্রতি ঘৃণা ছাড়া আর কোনো সহানুভূতি দেখায়নি। তবে রাত নামতেই এক শিশু, ছোট্ট একটা মেয়ে, লুকিয়ে তাদের জন্য খাবার নিয়ে এলো। রানী আশীর্বাদ করল মেয়েটিকে তার এই মহানুভবতার জন্য। তারপর সূর্যোদয়ের আগেই ছেলেকে নিয়ে চলে গেল পাহাড়ের দিকে। সেখানে হয়তো মারা গেছে সে, কারণ এরপর থেকে কেউ আর দেখেনি সেই মহিলাকে কিংবা ছেলে ইগনেসোকে। তার মানে সেই শিশু ইগনোসি যদি বেঁচে থাকে, তবে সেই হবে কুকুয়ানিবাসীদের সত্যিকারের রাজা। ঠিক তাই প্রভু, সে পবিত্র সাপের ছাপ থাকবে তার মাঝ বরাবর। যদি সে বেঁচে থাকে তবে সেই হবে সত্যিকারের রাজা। কিন্তু আফসোস, অনেক আগেই মারা গেছে সে। দেখুন প্রভু, বেড়া দিয়ে ঘেরা অনেকগুলো কুঁড়ে ঘরের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলল ইনফাডোস। পুরো বসতিটাকেই ঘিরে রেখেছে বিশাল একটা খাদ, যার অবস্থান আমাদের নিচের সমতলে। ওটাই সেই ক্রাল। সেখানেই শেষবারের মতো দেখা গিয়েছিল ইমাটোর স্ত্রী আর শিশু ইগনোসিকে। সত্যি বলতে কি, আজ রাতে আমরা সেই ক্রালেই ঘুমাবো, সদিগ্ধ কণ্ঠে বলল ইনফাডোস। যদি মাননীয় প্রভুরা আদৌ এই পৃথিবীতে ঘুমাতে পারেন। আমরা যখন কুকিয়ানিবাসীদের সাথে থাকব, আমার বিশ্বস্ত বন্ধু ইনফাডোস, কুকুয়ানরা যা করে আমরাও তেমন করব, মহিমান্বিত কণ্ঠে বললাম আমি, এবং আকস্মিকভাবে তাকালাম গুডের দিকে, যিনি চরম সংক্ষুব্ধ হয়ে আমাদের পিছু পিছু আসছেন। পরদের একমাত্র ফ্লানেলের শার্টটা পাখা ঝাপটাছে সন্ধ্যার বাতাসে। আর বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম আমার ঠিক পিছু পিছু হাঁটছে উম্বুপা, গোঘ্রাসে গিলছে ইনফাডোসের বলা কথাগুলো। তার চেহারার অভিব্যক্তি চরম কৌতূহল কৌতূহলপূর্ণ। দেখে মনে হচ্ছে সে যেন সুদূর অতীতের বিস্তৃত কোনো ঘটনাকে স্মরণ করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে ঢেউ খেলানো সমতলের অনেকটা কাছাকাছি নেমে এসেছি। পেরিয়ে আসা পাহাড়গুলো আবারও আমাদের
ছাড়িয়ে আকাশের দিকে উঠে গেছে, আর সেবার বক্ষযুগল ঢাকা পড়েছে কুয়াশার ফিনফিনে চাদরে। যতই সমতলের কাছাকাছি এগোচ্ছি, চারপাশের পরিবেশ ততই মনোমুগ্ধকর রূপে উদ্ভাসিত হচ্ছে। উষ্ণমণ্ডলীয় না হলেও গাছপালাগুলো অত্যন্ত আকর্ষণীয়। সূর্য উজ্জ্বল আলো আর কোমল উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। পাহাড়ের ঢাল বেয়ে বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস। সত্যি বলতে কি, এই নতুন দেশটাকে প্রায় স্বর্গের কাছাকাছি বলা যায়। এর সৌন্দর্য, সম্পদ, এর জলবায়ু, এমনটা আর কোথাও চোখে পড়েনি আমার। তাজভান নিঃসন্দেহে চমৎকার একটা দেশ, তবে কুকুয়ানাল্যান্ডের তুলনায় সেটা একেবারেই নস্যি। আমরা যাত্রা শুরু করার সাথে সাথেই ইনফাডোস এক সংবাদবাহককে পাঠিয়ে দিয়েছিল ক্লারের লোকজনকে আমাদের আগমনের ব্যাপারে সতর্ক করার জন্য। আর ক্রালে পৌঁছার পর প্রসঙ্গ ক্রমে জেনেছিলাম এই ক্রাল ইনফাডোসের সামরিক কর্তৃত্বের অধীনে ছিল। সংবাদবাহক লোকটা অসাধারণ দ্রুততার সাথে অগ্রসর হয়েছিল। ইনফাডোস আমাকে জানিয়েছিল ওই লোক সারাটা পথ একই গতিতে ছুটতে সক্ষম, কারণ তার লোকজনের জন্য দৌড়ানোটা নিয়মিত অনুশীলনেরই একটা অংশ। সংবাদবাহকের সেই মেসেজের ফলাফল এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। ক্রালের মাইল দুয়েকের মধ্যে পৌঁছাতে লক্ষ্য করলাম ঘরের দরজা ছেড়ে বেরিয়ে আসছে পুরুষেরা, অগ্রসর হচ্ছে আমাদের দিকে। আমার বাহুতে হাত রাখলেন স্যার হেনরি, মন্তব্য করলেন আমরা যেন কোনো উষ্ণ সংবর্ধনায় যোগ দিতে যাচ্ছি। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা ইনফাডোসের দৃষ্টি আকর্ষণ করল। একদম ভয় পাবেন না মহান প্রভুরা, ঝটিতে বলে উঠল রাজা সৎ ভাই। আমার মনের মাঝে কোনো ছলনা নেই। এই রেজিমেন্টটা আমার অধীনস্থ বাহিনীর একটা। আমার সংবাদ পেয়ে তারা বেরিয়ে এসেছে আপনাদের স্বাগত জানাতে। স্বাভাবিকভাবেই মাথা ঝাঁকালাম আমি, যদিও মনের ভেতর থেকে খুব একটা স্বস্তি বোধ করছি না। ক্রালের প্রবেশদ্বার থেকে আধ মাইলের মতো দূরে রয়েছে বর্ধিত এক ভূমি, যা রাস্তা থেকে ক্রমেই খাড়া হয়ে গেছে উপরের দিকে। তৈরি করেছে একটা সেনা ছাউনি। দেখার মতো দৃশ্য বটে। প্রতিটা সেনা ছাউনিতে থাকা প্রায় ৩০০ শক্তিশালী লোক চকচকে বর্শা আর মাথায় পালক লাগিয়ে ঢালে তাদের নির্ধারিত জায়গায় অবস্থান নিয়েছে। আমরা যখন ঢালের কাছে পৌঁছালাম, ততক্ষণে ১২টা কোম্পানি তথা ৩৬০০ মানুষ বেরিয়ে এসেছে ব্যারাক ছেড়ে, অবস্থান নিয়েছে রাস্তার ধারে। প্রথম কোম্পানির সামনে হাজির হলাম আমরা। একই সাথে চমৎকৃত হলাম এমন দুর্দান্ত একদল সেনাকে একসাথে একত্রিত দেখে। এমন দুর্দান্ত জমায়েত আগে কখনো চোখে পড়েনি আমার। সবাই পূর্ণবয়স্ক পুরুষ, বেশিরভাগই যুদ্ধ ফেরত, বয়স ৪০-এর কোঠায়। ৬ ফুটের নিচে কেউই নেই ওখানে, বরং অধিকাংশ সৈনিকই ৬ ফুট ৩-৪ ইঞ্চি লম্বা। মাথায় দক্ষিণ আফ্রিকার এক জাতের লম্বা লেজালা পাখির পালক বা সাকাবুলা, কালো পালকের ভারী মুকুট দেওয়া, অনেকটা আমাদের পথ প্রদর্শকদের মতোই। লোকগুলোর কোমর বরাবর এবং ডান হাঁটুর নিচে সাদা লেজের মতো পেঁচানো, আর তাদের হাতে ধরা ২০ ইঞ্চি চওড়া ঢাল। ঢালগুলোর গঠনও বিশেষভাবে লক্ষণীয়। লোহার শিক পিটিয়ে পাতলা করে তৈরি করা হয়েছে ঢালের অবকাঠামো, আর তারপর জড়ানো হয়েছে সাদা ষাঁড়ের চামড়া। তাদের বহন করা অস্ত্রগুলো একেবারেই সাধারণ কিন্তু কার্যকরী। কাঠের দণ্ডের মাথায় দুধারী বর্ষার ফলা। ফলা চওড়া অংশটার দৈর্ঘ্য হবে ৬ ইঞ্চির মতো। এই বর্ষাগুলো ছুঁড়ে মারার কাজে ব্যবহৃত হয় না। এগুলো অনেকটা জুলোদের বঙ্গওয়ান অথবা ছুরি আঘাত করতে সক্ষম এসেগাইদের মতো। এ ধরনের অস্ত্র মুখোমুখি লড়াইয়ে ব্যবহৃত হয়। এর আঘাতে সৃষ্ট ক্ষত রীতিমতো ভয়ঙ্কর। এই বাঙ্গওয়ান ছাড়াও প্রত্যেকের সাথে রয়েছে ৩টা বিশালাকৃতির ভারী ছোরা। প্রতিটি ছোরার ওজন কম করে হলেও ২ পাউন্ড। একটা ছোরা বাঁধা আছে কোমরে ষাঁড়ের লেজটার সাথে, বাকি দুটো আটকানো আছে গোলাকার ঢালের পেছন দিকে। এই বাঙ্গওয়ান ছাড়াও প্রত্যেকের সাথে আরও রয়েছে ৩টা বিশালাকৃতির ভারী ছোরা। প্রতিটা ছোরার ওজন কম করে হলেও ২ পাউন্ড। একটা ছোরা বাঁধা আছে কোমরে ষাঁড়ের লেজটার সাথে, বাকি দুটো আটকানো আছে গোলাকার ঢালের পেছন দিকে। কুকুয়ানাদের কাছে
টোলাস নামে পরিচিত এই ছোরাগুলোকে জুলোদের ছুঁড়ে মারার অ্যাসেগায়ের একটা সংস্করণ বলা যেতে পারে। একজন কুকুয়ান যোদ্ধা 50 গজ দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে, আর শত্রু কাছাকাছি পৌঁছে গেলে এটা ছুঁড়ে মারা তাদের প্রচলিত রীতি। প্রতিটি কোম্পানির মুখোমুখি হওয়া মাত্রই তারা অ্যাটেনশনের ভঙ্গিতে ব্রোঞ্জ মূর্তির মতো স্থির হয়ে যাচ্ছে। লেপার্ডের চামড়ার ক্লক পরা কমান্ডিং অফিসারদের চিৎকার করে নির্দেশ দেওয়া হয়েছে, কয়েক কদম এগিয়ে আসছে তারা। শূন্যে তুলে ধরেছে তাদের বর্ষা। 300 মানুষের কণ্ঠ থেকে একসাথে উচ্চারিত হচ্ছে রাজকীয় অভিবাদনের চিৎকার, কুম। আর আমরা তাদের অতিক্রম করার সাথে সাথে তারা পুনর্গঠিত হয়ে আমাদের অনুসরণ করে অগ্রসর হচ্ছে ক্রালের দিকে। এক পর্যায়ে পুরো গ্রেজ, তাদের সাদা ঢালের জন্য এরকম নামকরণ করা হয়েছে, রেজিমেন্ট আমাদের পিছু পিছু এগুলো ক্রালের দিকে। তাদের সম্মিলিত ছন্দবদ্ধ পদক্ষেপে থরথর করে কাঁপছে মাটি। অবশেষে সলোমনের মহাসড়ক ছেড়ে আমরা হাজির হলাম চওড়া এক পরিখার সামনে। অন্তত 1 মাইল এলাকা বৃত্তাকারে ঘিরে রেখেছে এই পরিখা, আর পুরো এলাকাটা শক্ত আর দুচালো কাঠের গুঁড়ি দিয়ে বেড়া দেওয়া হয়েছে। পরিখার প্রবেশদ্বারে রয়েছে প্রাচীন কায়দায় এক টানা সেতু। এক প্রহরী টানা সেতু ফেলে আমাদের পার হওয়ার ব্যবস্থা করলেন। পুরো ক্রালটা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো। ক্রালের মাঝ বরাবর চলে গেছে এর চওড়া প্রধান সড়ক। পাশের সড়কগুলোর সমকোণভাবে বেরিয়েছে প্রধান সড়কগুলো থেকে, এবং সড়ক পরিকল্পনাটা এমনভাবে করা হয়েছে যেন কুড়েঘরগুলো নির্দিষ্ট ব্লকে বিভক্ত থাকে। প্রতিটি ব্লক তৈরি করা হয়েছে এক একটা কোম্পানির আবাসস্থল হিসেবে। কুড়েঘরগুলোর গম্বুজ আকৃতির, অনেকটা জুলুদের ধাঁচে তৈরি। কাঠের কাঠামোর উপর চমৎকারভাবে ঘাস দিয়ে ছাওয়া। তবে জুলুদের কাঠামোর মতো এখনকার বেড়াগুলো নিরেট নয়। এর মধ্যে দরজা রাখা আছে চলাচলের সুবিধার জন্য। তাছাড়া কুড়েঘরগুলো যথেষ্ট বড়, আর প্রতিটার সাথে 6 ফুট চওড়া ঘের বারান্দা আছে। চুনের গুঁড়ো শুকিয়ে শক্ত করা মেছে। ক্রালের পাশের রাস্তায় শত শত নারী জড়ো হয়েছে আমাদের দেখার জন্য। কৌতূহলীর সাথে ইতিউতি তাকাচ্ছে। ওই স্থানীয় নারীকুল দারুণ রূপসী, দীর্ঘাঙ্গী এবং মায়াময় চেহারা। দেহসৌষ্ঠব অসাধারণ, চুলগুলো খাটো আর কোকড়ানো। বেশিরভাগেরই নাক টিকালো, আর ঠোঁটগুলো দৃষ্টিকটু মনে হওয়ার মতো পুরু নয়, যেমনটা অধিকাংশ আফ্রিকান জাতিদের মধ্যে দেখা যায়। তবে যে জিনিসটা আমাকে বিশেষভাবে আকর্ষণ করল তা হলো তাদের অস্বাভাবিক রকম শান্ত আর সম্ভ্রান্ত আচরণ। দেখে মনে হচ্ছে তারা যেন কোনো জমকালো বৈঠকখানায় রয়েছে এবং এ ধরনের অতিথি দেখে অভ্যস্ত। আর এই প্রেক্ষাপটেই তাদের আলাদা করা যায় জুলু রমণী কিংবা তাদের জ্ঞাতি মাসাই রমণী থেকে, যে মাসাইরা বাস করে জাঞ্জিবারের পরে। কৌতূহলবশত তারা আমাদের দেখতে বেরোলেও আমরা তাদের অতিক্রম করার সময় কোনো ধরনের অমার্জিত কথা কিংবা অভিব্যক্তি ছিল না তাদের আচরণে। এমনকি মুরব্বী ইনফাডোস যখন গোপন হাত ইশারায় বেচারা গুডের সুন্দর সাদা পদযুগলের দিকে ইশারা করছিল, তখনও তারা তাদের প্রশংসার সহজাত অনুভূতি ফিরে পেয়েছিল। তারা তাদের কালো ডাগর চোখ স্থির করেছিল ওই তুষার শুভ্র পায়ের দিকে। তবে সহজাত বিনয়ী গুডের জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। ক্রালের কেন্দ্রে পৌঁছাতেই বিশাল এক কুটিরের দরজার সামনে থামল ইনফাডোস। আর বিশাল এই কুটিরটাকে নির্দিষ্ট দূরত্বে ঘিরে রেখেছে অনেকগুলো ছোট ছোট কুটির। ভেতরে প্রবেশ করুন নক্ষত্রের সন্তানেরা, আনুষ্ঠানিক কণ্ঠে বলল মুরব্বী। আমাদের গরিবখানায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের সম্মানিত করুন। আমরা আপনাদের জন্য সামান্য ভোজনের ব্যবস্থা করেছি, যাতে অনাহারের কারণে আপনাদের বেল্টগুলোকে আরো কষে না বাঁধতে হয়। সামান্য দুধ আর মধু আর 2-1টা ষাঁড় আর কয়েকটা ভেড়া, তেমন বেশি কিছু না সম্মানিত প্রভুরা, স্রেফ সামান্য ভোজ। এই সামান্য ভোজনই ভালো হবে, বললাম আমি। ইনফাডোস, আমরা পথশ্রমে ক্লান্ত, এবার আমাদের একটু বিশ্রাম নিতে দাও। কুটিরের ভিতর প্রবেশ করতেই বুঝলাম আমাদের আরামায়েশের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। পাকা চামড়া তক্তপোষ বিছানা,
তক্তপোষ বিছানো হয়েছে বিশ্রামের জন্য, রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য পানির ব্যবস্থা। খানিক পরেই কুটিরের বাইরে থেকে চিৎকারের আওয়াজ ভেসে এলো। দরজার কাছে পৌঁছেই লক্ষ্য করলাম একদল তরুণী হাজির। সাথে করে নিয়ে এসেছে দুধ, ভাজা ভুট্টা আর এক পাত্র মধু। আর তাদের পেছনে কয়েকজন তরুণ তাড়িয়ে এনেছে একটা হৃষ্টপুষ্ট ষাঁড়। উপহারগুলো গ্রহণ করলাম, আর কিছুক্ষণ পরেই এক তরুণ তার কোমরে গোজা ছোরা বের করে জবাই করে ফেলল ষাঁড়টাকে। 10 মিনিটের মধ্যেই সুসম্পন্ন হয়ে গেল চামড়া ছড়ানো আর মাংস কাটা। সবচেয়ে ভালো মাংসের টুকরাগুলো রাখা হলো আমাদের জন্য। এরপর বাকি অংশগুলো আমি আর আমার সঙ্গীদের পক্ষ থেকে আমাদের চারপাশে থাকা যোদ্ধাদের উপহার হিসেবে দিয়ে দিলাম। তারা এটাকে সাদা চামড়ার মানুষদের উপহার হিসেবে বিতরণ করল সবার মাঝে। এবার কাজে লেগে পড়ল উম্বুপা। তাকে সহায়তা করল অনিন্দ সুন্দরী এক তরুণী। কুটিরের বাইরে আগুন জ্বালিয়ে বিশাল এক মাটির পাত্রে রান্না চড়ানো হলো। রান্নার শেষ পর্যায়ে ইনফাডোসকে খবর দিলাম। বললাম রাজার ছেলে ক্রাগাকে নিয়ে আমাদের ভোজসভায় যোগ দিতে। অনতিকাল পরেই হাজির হলো তারা। ছোট ছোট তুলের উপর আসন নিল, যা কুটিরে আগে থেকেই ছিল। জুলুদের মতো কুকুয়ানরা তাদের কুটিরের ভেতর উবু হয়ে বসে না। আমাদের সাথে ভোজনে যোগ দিল মুরব্বী লোকটা, যার পরায়ণ প্রায় অমায়িক আর ভদ্র। তবে তরুণ রাজপুত্র যে আমাদের সন্দেহের নজরে রেখেছে, সেটা বেশ দৃষ্টিকটু মনে হচ্ছে আমাদের কাছে। প্রবীণ যোদ্ধাসহ ভোজসভার বাকিরা আমাদের সাদা চামড়া আর জাদুকরী ক্ষমতার দ্বারা বিমোহিত ছিল। তবে আমাদের আর 10 জন সাধারণ মানুষদের মতো খানাপিনা এবং বিশ্রাম নিতে দেখে মুরব্বীর বিশ্বাসও টলে গিয়ে দিহান করে তুলেছিল, আর এই বিষয়টাও আমাদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল। ভোজন পর্ব চলাকালেই স্যার হেনরি পরামর্শ দিলেন, আমাদের মেজবান তার ভাইয়ের পরিণামের ব্যাপারে কিছু জানে কিনা, কিংবা তার ভাইকে কখনো দেখেছে কিংবা তার কথা শুনেছে কিনা, সেটা জানার প্রয়াস চালানোর জন্য। তবে আমার কাছে মনে হয়েছিল ওই মুহূর্তে এই ধরনের প্রসঙ্গ না তোলাটাই বুদ্ধিমানের কাজ হবে। ভোজন পর্ব সেরে আমাদের পাইপগুলোতে তামাক ঠেসে অগ্নিসংযোগ করলাম। মনে হলো এই বিষয়টা ইনফাডোস আর যুবরাজকে বিস্মিত করেছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে কুপোয়ানরা তামাক সেবনের মাহাত্ম্যের ব্যাপারে বেখবর। এই গাছগুলো তাদের ওখানে প্রচুর পরিমাণে জন্মালেও তারা এটাকে কেবল নস্যি হিসেবে ব্যবহার করতে অভ্যস্ত। আমাদের মতো এই অভিনব ব্যবহার পদ্ধতি বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। আলাপ করলাম ইনফাডোসের সাথে, জানতে চাইলাম কখন আবার আমাদের যাত্রা শুরু হবে। পরদিন সকালে যাত্রা করার প্রস্তুতির কথা জানতে পেরে পুলকিত বোধ করছি। জানতে পারলাম ইতিমধ্যে সংবাদবাহককে পাঠানো হয়েছে আমাদের আগমন সংবাদ রাজা টোয়ালাকে অবহিত করার জন্য। জানা গেল টোয়ালার রাজধানী, যা লু নামে পরিচিত, সেখানে বাৎসরিক ভোজ উৎসবের প্রস্তুতি চলছে, যা জুনের প্রথম হপ্তায় অনুষ্ঠিত হবে। গ্যারিসনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সৈনিক ছাড়া সমস্ত রেজিমেন্টে হাজির থাকবে সেই ভোজ উৎসব, রাজার সামনে কুচকাওয়াজ প্রদর্শনের জন্য। সেই সাথে অনুষ্ঠিত হবে ডাইনি শিকারের বাৎসরিক মহোৎসব। খুব ভোরে আমাদের যাত্রা শুরু করতে হবে, আর আমাদের সফরসঙ্গী হিসাবে ইনফাডোসের প্রত্যাশা অপ্রত্যাশিত কোনো বিপত্তি, যেমন কোনো ধরনের দুর্ঘটনা কিংবা নদীর জলের কারণে আটকা না পড়লে দ্বিতীয় দিন রাত নাগাদ পৌঁছে যাব লুতে। তথ্য দেওয়া শেষ করে আমাদের অতিথিরা শুভরাত্রি জানিয়ে বিদায় নিল আমাদের কাছে থেকে, আর সম্ভাব্য বিশ্বাসঘাতকতা এড়াতে পালাক্রমে ঘুমালাম 3 জন, আর একজন জেগে থাকল প্রাহারায়। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব 9। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।